শ্রী সুদীপ্ত বিশ্বাস আজকের অনুষ্ঠানের এবং সংস্থার সভাপতি চন্দন জানা, উদ্বোধক রত্না মুখোপাধ্যায়, লিলি দাস সহ যারা যারা উপস্থিত আছেন, কোর কমিটির সদস্য আছেন বিপ্লব সাহা, সুরজিৎ মুখার্জি, সৌরভ দে, এরা সব আছেন। সবাইকেই আমি নমস্কার জানিয়ে বলতে শুরু করছি, কিন্তু তার আগে একটু বলে নিচ্ছি সঙ্গীত দিবস সম্পর্কে খুব সংক্ষেপে বলবো। তার আগে যেটা বলা মনে করছি, বলতে বলতে আমি কাশবো, কারণ আমার কাশিটা খুব প্রবল বেড়ে গেছে। কাশতে পারি, আর বেশ মোটা, কালো, দেখতে প্রচন্ডই খারাপ। তো এইসব দেখে ভাববেন যে শঙ্কর শ্রী সুদীপ্ত বিশ্বাসের ওয়াইফের এরকম কেন আসা, যিনি যোগ সম্পর্কে এতক্ষণ বললেন। তো কি ঘরামির ঘর ফুটো? আমি বলবো হ্যাঁ, ঘরামির ঘর ফুটো। ঘরামির ঘর ফুটো ছিল না, ঘরামির ঘর ফুটো হয়েছে 2020 সাল থেকে। কেন হয়েছে সেটাও আমি বলছি। যে আমি 2020 সাল থেকে যোগ চর্চার যে হঠযোগ চর্চা প্রায় ছেড়ে দিয়েছি। রাজযোগ চর্চা কোনোদিনও ছাড়িনি, বহু বছর ধরে করছি, এখনো করে যাচ্ছি। এবং হঠযোগ চর্চা না করার ফলে যেটা স্বামী বিবেকানন্দ হয়েছিল, খুব তাড়াতাড়ি মারা গিয়েছিলেন, শরীরে অসুস্থতা, তখন 30টা অসুখ, মারা গেলেন। তো আমি তো অত তাড়াতাড়ি মরিনি, আমার তো অনেকটা বয়স হয়েছে, দেখতেই পাচ্ছেন। হয়তো যে কোনো দিন মরে যাবো যোগ চর্চার অভাবে, হঠযোগ চর্চার অভাবে। তো কেন করছি না? আমি রাজযোগ চর্চা ভীষণ ভাবে করি, মানে স্যার বলতে পারেন, স্যার জানেন না, তুরীয় মাত্রায় বলতে যেটা বোঝায়, আমি রাজযোগ চর্চা বহু বছর ধরে করছি। আমি এটা কোনোদিনও বলিনি, আজকে আপনাদের বললাম। এই রাজযোগ চর্চা করার মাধ্যমে আমার যে প্রাপ্তি হয়েছে সমাজ থেকে, বিশেষ করে আমার স্টুডেন্টদের কাছ থেকে, আমার হাজবেন্ডের কাছ থেকে, আরো সমস্ত বন্ধু আত্মীয় স্বজন, কত বলবো, সেই যে প্রাপ্তি হয়েছে, সুপ্রাপ্তি, সেগুলোতে আমার মন ভরে গেছে। প্রভুর কৃপায় সেই যে প্রাপ্তি হয়েছে রাজযোগ চর্চার ফলে, প্রভুর নিশ্চয়ই আশীর্বাদ, সহায়তা, অন্যান্য দেবতাদেরও সহায়তায় আমার যে প্রাপ্তি হয়েছে, এরপর থেকে যদি আমার সারা জীবন নঙর্থক প্রাপ্তি হয়, তাতেও আমার কোনো দুঃখ থাকবে না। আমি অসংখ্য মানুষের কাছ থেকে ভালোবাসা, সম্মান, নানা রকম ভাবে সহযোগিতা পেয়েছি। আমার সবটুকুই মনে হয়েছে, এবং স্যারও নিশ্চয়ই একমত। আরো আমি নিজের সম্পর্কে নিজের ঢাক বাজাচ্ছি না স্যার, প্রসঙ্গক্রমে আমি বলি, টানা 3 দিন উপবাস করেছিলেন রাজযোগ চর্চার তুরীয় অবস্থায় যখন উনি ছিলেন, টানা 3 দিন উপবাস করেছিলেন। আমার অনেক নিষেধও শোনেননি। এইটা আমার মনে হয় আজকের দিনে খুব কম মানুষ পারবে। আমি হাফ বেলা উপবাস করতে বললে অনেক পেশেন্টটা মুখের দিকে তাকিয়ে থাকে, হাফ বেলা উপবাস করবো কি করে। ম্যাডাম কিন্তু 3 দিন টানা উপবাস করেছিলেন, বলে নেবার। এবং শারীরিক চূড়ান্ত প্রতিকূলতা গুলোকে আমি ম্যানেজ করে অসংখ্য কাজ করছি। সুরজিৎ মুখার্জি, বিপ্লব সাহা আছেন, ওনারা খুব ভালো করে জানেন, রত্নাদি আছেন। তো আজকেও ভোর 5:30টায় কাজ শুরু করেছি, এখনো পর্যন্ত করে যাচ্ছি টানা। এই সমস্তই আমি পারি রাজযোগ চর্চার মাধ্যমে। শরীর হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, যে কোনো দিন আপনারা মারা যাওয়ার সংবাদ পেতে পারেন, কিন্তু আমার মরে যাওয়ার সঙ্গে দুঃখ থাকবে না, কারণ ঈশ্বরের কৃপায় এবং আপনাদের সবার কাছ থেকে, এই সমাজের অন্যান্য মানুষের কাছ থেকে আমি এত ভালো ভালো জিনিস পেয়েছি, আমার মন ভরে গেছে। আর সবসময় মনে হচ্ছে যে আমি রাজযোগ প্র্যাকটিস করেছি বলেই পেতে পেরেছি। যাই হোক, এবার অন্য প্রসঙ্গে যাচ্ছি। তো এবারে বলছে, আপনারা ভাবছেন যে আপনি ম্যাডাম যোগের প্রসঙ্গে কেন গেলেন? শঙ্কর শ্রী সুদীপ্ত বিশ্বাস তো আপনাকে বিশ্ব সঙ্গীত দিবস সম্পর্কে কিছু বলতে বলেছেন, সেই সম্পর্কে একদম ছোট করে বলছি, একদম ছোট করে, কারণ অনেকে অফিসে যাবেন, স্কুলে যাবেন। আচ্ছা, একটুখানি আমার বক্তব্য থামিয়ে আমি একটু বলে দিচ্ছি যে অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমাদের মধ্যে একজন স্কুল শিক্ষক এবং সমাজসেবী, প্রকৃত অর্থে সমাজসেবী, সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক, কবি অভিজিৎ ভদ্র এসে উপস্থিত হয়েছেন। তার জন্য একটু করতালি দিয়ে তাকে অভিনন্দন জানানো হোক। অভিজিৎ ভদ্র এর আগের অনুষ্ঠানে স্যার বলেছিলেন যে এত উচ্চ জায়গায় থাকার পরেও এতটুকু তার ভ্যানিটি নেই। আমাদের যে কোনো অনুষ্ঠানে এসে উনি যেভাবে কাজ করেন, যেভাবে সহযোগিতা করেন, মানে আমি ডাকলে বোধহয় করতেন না। তো তিনি এসেছেন। অভিজিৎ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমি একটু বিশ্ব সঙ্গীত দিবস সম্পর্কে স্যার বলতে বলেছেন, 2টা কথা বলছি। এবারে থিম হলো সঙ্গীত তৈরি করো। কেন সঙ্গীত তৈরি করো সেই প্রসঙ্গে আসছি। যে ঘটনার কথা বলছি সেটা 1982 সালের আগে, ফ্রান্সের ঘটনা। ফ্রান্সে একজন সঙ্গীত রচয়িতা ছিলেন, তার নাম হচ্ছে মরিস প্রুয়েট, যাকে মরিস প্রু বলেও ডাকা হয়।
তো মরিস ফ্লোরের সঙ্গীত একবার রক্তে রক্তে, এই যে বললাম না রত্না মুখোপাধ্যায় সম্পর্কে বলছিলাম, এরকম লিলি দাস, মধুরিমা, যাদের সঙ্গীত একবার রক্তে রক্তে, তো মরিস ফ্লোরেটের সেই রকম অবস্থা। উনি নিজের সঙ্গীত রচনা করছেন, সঙ্গীত গাইছেন, সঙ্গীতের প্রচার প্রসার করছেন, তারপর সঙ্গীতের বিবর্তনবাদ নিয়ে, এভলিউশন নিয়ে তিনি রিসার্চ করলেন। তারপর দেখলেন যে ফ্রান্সের জনসাধারণের মধ্যে একটা পরীক্ষা চালালেন, পরীক্ষা চালিয়ে দেখলেন, বিশেষ উদ্দেশ্য নিয়েই পরীক্ষাটা চালিয়েছিলেন, যে সঙ্গীতের প্রভাব জনসাধারণের উপর কিরকম একটু দেখি। দেখলেন প্রতি দুজনের মধ্যে একজন করে ইনস্ট্রুমেন্টাল যে মিউজিকটা, তার প্রতি ইন্টারেস্টেড এবং অ্যাপ্লিকেশনও আছে, মানে অর্থাৎ তারা বাজায়ও, শুধু যে ইন্টারেস্টেড হয়ে ছেড়ে দিচ্ছেন তা নয়। এরকম একটা জিনিস দেখার পর তার তো মন ভরে গেল, যে দেখা যাচ্ছে তাহলে কি জনসাধারণের মধ্যে অধিকাংশই সঙ্গীতে আগ্রহী। তখন তিনি ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী, যিনি তখনকার তৎকালীন পটভূমিকায় জ্যাক ল্যাং এর সঙ্গে আলোচনা করে ওই মরিস ফ্লোরেট আর জ্যাক ল্যাং মিলে স্থির করলেন, সরকারকে জানালেন যে আমরা 21শে জুন দিনটাকে বিশ্ব সঙ্গীত দিবস পালন করব। তো এই বছরে এটা 43তম বর্ষ। তো সেই থেকে চালু হলো। এক এক করে বিশ্বের দরবারে তারা বোঝাতে পারলেন যে মানব জীবনে যত প্রতিকূলতাই থাকুক, যত সুখ থাকুক, যত আনন্দ থাকুক, সঙ্গীতের অপরিহার্যতা একেবারেই অস্বীকার করা উচিত নয়, তাহলে কিন্তু সমাজের অনেক ক্ষতি হবে। তো এই কথা যখন বুঝতে পারলেন বিশ্ববাসী, তখন 120টা দেশ সমর্থন জানিয়ে, 120টা দেশ, ভারত, ইতালি, চীন, জাপান, আমেরিকা, এরা সমস্ত মিলে 120টা দেশ এই বিশ্ব সঙ্গীত দিবস পালন করে আসছে। তো অস্ট্রেলিয়া তো আছেই। তো এই যে বিশ্ব সঙ্গীত দিবস পালন কেন করতে বললেন, তারা নিজেরাই, মরিস ফ্লোরেট ভালো সঙ্গীতজ্ঞ ছিলেন, তিনি নিজেই করতে পারতেন। তার উদ্দেশ্য ছিল যে সঙ্গীতকে যদি ছড়িয়ে দিতে পারি, সঙ্গীত এমন একটা মাধ্যম যার মাধ্যমে একটা ইউনিটি, মানে আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম না, যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তো এর তো অনেকগুলো মাধ্যম আছে, সঙ্গীত একটা মাধ্যম, ওয়ান অফ দেম। তো সঙ্গীতকে যদি আমরা মাধ্যম করি, তাহলে বিশ্ববাসীকে ইউনাইটেড করতে পারবো, অনেককেই ঐক্যবদ্ধ করতে পারবো, একটা সম্প্রীতির ভাব বজায় থাকবে সঙ্গীতের মধ্যে দিয়ে। সেই সঙ্গে তারা চেয়েছিলেন, আজও তারা চান, ওই ফ্রান্স সরকার বা বিশ্ববাসীর অনেকেই, যে সঙ্গীত দিবসে সবাই ঘরে থেকে, কেউ তার প্রতিষ্ঠানে, কেউ স্কুলে, কলেজে, কেউ রাস্তায় নেমে যাক, রাস্তায় নেমেও, যাদের স্কোপ নেই তারা রাস্তায় নেমে যেন কিছু গান করে, সে ভুল সুরে হোক, সঠিক সুরে হোক, পেশাদার হোক, অপেশাদার হোক, যে যেমন পারবে তার নিজস্ব ভঙ্গিতে যেন গান করে এবং গান শোনায়। তাহলে কি হবে, ওই একটা যে সুতোর বন্ধন, ওই যে বিনি সুতোর বন্ধনে তারা বন্ধিত হবে। এই একটা ঐক্যবদ্ধতার দিকে তাকিয়ে আজকের এই বিশ্ব দিবস। বলছেন সঙ্গীত তৈরি করো। তো অনেকে আমার কাছে জিজ্ঞেস করছিলেন যে এবারের থিম সঙ্গীত তৈরি করো, তার মানে কি আমাদের কি সঙ্গীত রচনা করতে হবে? আমরা তো পারবো না, আমরা তো গীতিকার নই। তখন আমি বললাম যে না, সঙ্গীত তৈরি করো কথাটার অর্থ কিন্তু তোমাদেরকে গীতিকার হতে হবে না, তোমাদের সঙ্গীত রচনা করতে হবে না, সুর আরোপ করতে হবে না, তোমরা যে যার ভঙ্গিতে, ভুল সুরে, সঠিক সুরে, হয়তো কোনো ওয়ার্ড বাদ গেল, তবু তোমরা গান করো। একটা দিন অন্তত সবাই মিলে অ্যাসেম্বলড হয়ে গান করো, যতজন মিলে। তারপর আস্তে আস্তে প্রতিদিনের জীবনে গানটাকে জীবনে একটা অঙ্গ করে তোলো। তাহলে মিউজিককে বলা হয় কি, মিউজিক থেরাপি বলা। এটা তো থেরাপিউটিক একটা ট্রিটমেন্টের কাজ করে পরোক্ষভাবে। গান আমাদের প্রভূত উপকার দেয়। রবীন্দ্রনাথ কি বলেছেন, যে সঙ্গীত হলো সুর, ভাব, ভাষা তিনের সমন্বয়। তো তার সঙ্গে এটাও আবার বলেছেন, রিল্যাক্স করে দিয়েছেন, তিনি তো অত্যন্ত ঋষিতুল্য মানুষ ছিলেন, যে সবাইকে যে সঠিক সুরে গাইতে হবে এমন নয়, কারণ সুর হয়তো মেনটেন করা সম্ভব হয় না। আমাদের ভেতরের যে আরতি আছে, বিভিন্ন আরতি, তারই তো প্রকাশ করার জন্য 2500-এর বেশি সঙ্গীত লিখে গেছেন বিভিন্ন ফিল্ডে, যে বিভিন্ন আরতিগুলো প্রকাশিত হয় যেন অন্তত রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে। তারপর এছাড়া তো অন্যান্য নজরুল গীতি আছে, রজনীকান্ত, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্র গীত, নানা রকম গান আছে, পরবর্তী সময় আধুনিক গান আছে। তো স্বরযুগের গানগুলো আমরা ভুলতে পারি না, র্যাপ সং আছে, ভক্তি গীত অবশ্যই আছে। তো
এইগুলোর মাধ্যম দিয়ে আমাদের বিভিন্ন যে মানসিক প্রকাশভঙ্গি, বিভিন্ন অনুভূতি যেন প্রকাশিত হয়। তার জন্য সবাইকে সঠিক সুর মেনটেন করতে হবে, এমন কোনো কম্পালসারি সিস্টেম নেই। রত্না মুখোপাধ্যায় অবশ্যই বা লিলি দাস আমার সঙ্গে একমত হবেন। আমরা যেন ভাব আর ভাষাকে যেন ঠিক মতো রাখতে পারি, হ্যাঁ, অন্তর থেকে যে গান, রত্না মুখোপাধ্যায় বলছে যে অন্তর থেকে যেন গাওয়া হয়। তো এই হচ্ছে উদ্দেশ্য। তো এই জন্য সঙ্গীত দিবস আজকে আমরা পালন করছি। অনেকে গেয়েছেন, হয়তো অনেকে আরো পরে গাইবেন। তো আমরা যেন প্রত্যেক বছর এই সঙ্গীত দিবস পালন করতে পারি। প্রসঙ্গত একটা কথা বলি, সত্য কথা বলা উচিত। 2015 সালে যখন যোগ দিবস পালন শুরু হলো, আমরা খুব ঘটা করে পালন করতে শুরু করেছিলাম। তারপর প্রত্যেক বছর যোগ দিবস অত্যন্ত জাঁকজমকের সাথে পালন করে এসেছি। এবছরে হয়তো একটু কম সকালবেলা করে আমাদের একটু ভুল ডিসিশন হয়েছে, অপেক্ষাকৃত কম মানুষ এসেছেন। পরবর্তী উপায়ও নেই, যোগ দিবসটা সকালেই সব জায়গায় পালিত হয়। হ্যাঁ, কিন্তু যে কথাটা বলছিলাম যে রাজদীপ যোগান কালচারাল সোসাইটি ইতিপূর্বে কখনোই সঙ্গীত দিবস পালন করেনি, এই 43তম বর্ষে এসে পালন করলো। তো গত বছর থেকে সেরকম ভাবে উল্লেখযোগ্য ভাবে সঙ্গীত দিবসটা ঠিক উল্লেখযোগ্য ভাবে আমরা করতে পারিনি, এবারে বেশ ভালোভাবে করেছি। সেবার ত্রিপুরী ছোঁয়া মতো করে করেছিলাম। তো আজকে ভালো লাগছে যে বিশ্ব সঙ্গীত দিবস যে বছর প্রথম আমরা সত্যিকারের পালন করছি, সেখানে সব ভালো ভালো সঙ্গীত শিল্পীরা এসেছেন আর গেয়েছেন, আরো গান শুনবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।